হ্যালো, আসসালামু আলাইকুম। ভাই এবং বোনেরা কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। আজকে আমরা একটা বিশেষ ভ্যাটের কিছু কিছু গুরুত্বপূর্ণ ধারা সম্বন্ধে কথা বলবো, এবং সেটা আমাদের কোনো একজন স্বনামধন্য স্যারের থেকে আমি পেয়েছি। আর ওটাকে অন্তত একটু ডিসক্রাইব করাটাই হচ্ছে আজকে আমাদের টপিকের মূল বিষয়। ধারা 4 এখানে আছে মূসক নিবন্ধনযোগ্য ব্যক্তি, অর্থাৎ যে ব্যক্তি বা প্রতিষ্ঠান মূসক নিবন্ধন নিতে বাধ্য, তার তার সঙ্গে এখানে আছে আমাদের একটা অ্যামাউন্ট আছে। সেই অ্যামাউন্টের জন্য যখন হয়ে থাকে বার্ষিক টার্নওভার হয়ে থাকে, তখন তার জন্য যে বাধ্যতামূলক থাকে, বা আমরা যখন এক্সপোর্ট এই ইম্পোর্টের কাজ করে থাকি বাধ্যতামূলক হয়ে থাকে, সেটা আছে আমাদের ধারা 4-এ। ধারা 5 আছে যে নিবন্ধন, মূসক নিবন্ধনের আইনগত বাধ্যবাধকতা। আমরা যে নিবন্ধনটা করব এখানে কিছু আইনগত জটিলতা আছে, এই ধারা 5-এ আলোচনা করা হয়। ধারা 6 মূসক নিবন্ধনের পদ্ধতি, এখানে ধরেন আমাদের নিবন্ধনগত কিছু কিছু আমাদের ডকুমেন্ট চায় সেই কর্তৃপক্ষরা, এবং সে অনুযায়ী আমাদের কি কি ধাপ অতিক্রম করতে হয় সেটা হতে হয়। স্বেচ্ছা মূসক নিবন্ধন, অনেক সময় দেখা যায় যে আমরা যে মূসক নিবন্ধন বাধ্যতামূলক থাকে না, তারপরে অনেকে এটাকে স্বেচ্ছা নিবন্ধন করে থাকে। আর এটার জন্য কি কি পদক্ষেপ করতে হয় সেটা হচ্ছে হচ্ছে সে ধারা 8-এ আটে দেওয়া আছে। আচ্ছা। আহ, এবং ধারা 9 আছে হচ্ছে মূসক নিবন্ধন বাতিল। অনেক সময় দেখা যায় যে আমাদের কোম্পানিগুলা পড়ে আছে না আছে, তখন কিন্তু ওই যে মূসক নিবন্ধনটা বাতিল করতে হয়। এটা হচ্ছে হচ্ছে ধারা 9-তে লেখা আছে। আর ধারা 22-এ, সরি, ধারা 12-তে আছে স্বউদ্যোগে নিবন্ধনযোগ্য ও তালিকাভুক্ত যোগ্য ব্যক্তিকে নিবন্ধন ও তালিকাভুক্ত করবারই আমার যোগ্য কোনো ব্যক্তিকে আবার স্বল্প বাড়ি বড় দিতে হয় বাড়ি, তার প্রতি যদি নিবন্ধন তালিকাভুক্ত আহ, করতে করার ক্ষমতাটা হচ্ছে আবার আবার এখানে আলোচিত বিষয়। তারপর হচ্ছে ধারা 13-তে পরবর্তীতে তথ্য অবৈধকরণ নিবন্ধন তালিকাভুক্ত তালিকা, অর্থাৎ এখানে হচ্ছে নিবন্ধিত বা তালিকা ব্যক্তি তথ্য পরিবর্তনের জন্য যে আহ, কিছু বাধ্যবাধকতা থেকে থাকে, এটা হচ্ছে এখানে থাকে। ধরেন আপনার ঠিকানা পরিবর্তন হয়ে গেলো বা কোনো কিছু হয়ে গেলো, এটা এখানে আলোচনা করতে হবে। তারপর হচ্ছে মূসক আরোপ, মানে আমার এখানে হচ্ছে পণ্য সেবার উপর যে ধরনের পার্সেন্টেজ বলেন বা কি কোড সময় ধরতে হবে, তা হচ্ছে ধারা 15-তে লেখা আছে। ধারা 16-তে হচ্ছে মূসক পরিশোধের দায়ী ব্যক্তি, অর্থাৎ যে একদম পুরো আমার গভর্নমেন্টকে মূসকটা দিতে বাধ্য থাকবে, তার সম্বন্ধে হচ্ছে ধারা 16-তে আলোচনা করা হয়। ধারা 20-এ হচ্ছে আমদানিকৃত সেবার ক্ষেত্রে গ্রহীতার নিকট হতে হতে কর আদায়, অর্থাৎ আমাদের আমদানি যে আমরা যে পণ্যগুলো করে থাকি, সে সেক্ষেত্রে যে মূসকটা আদায় করা হয়ে থাকে সে বিষয়ে আলোচনা করে। ধারা 21, 22, 23, 24, এটা হচ্ছে মূল্যায়ন ভিত্তিক সরবরাহ, এবং এটাকে সবগুলোকে মূল্যায়ন ভিত্তিকভাবে ইয়েতে করা হয়, তাই এটাকে এককভাবে লেখা হয়েছে। কিন্তু সাধারণত আমরা দেখি থাকি স্বাভাবিক সরবরাহের ক্ষেত্রে মূল্য নির্ধারণের নিয়ম হচ্ছে ধারা 21-এ, আর সম্পর্কযুক্ত মধ্যে সরবরাহ মূল্য নির্ধারণ হচ্ছে ধারা 22-এ, আর বিনামূল্যে বা আংশিক মূল্যে সরবরাহের মূল্যায়ন করা হচ্ছে ধারা 23-এ। আর 24 হচ্ছে বিশেষ বিশেষ যখন স্পেশাল কিছু পরিস্থিতি আমাদের থেকে থাকে, তখন হচ্ছে এই বিষয়টা আলোচনা করা হয়। তারপর ধারা 26-এ অব্যতিপ্রাপ্ত সরবরাহ ও অব্যতিপ্রাপ্ত আমদানি। আপনারা বুঝতে পারতেছেন, যদি আমাদের কোনো অব্যতিপ্রাপ্ত যদি আমরা সেলস বা আমদানি করে থাকি, তখন এটা তো আমাদের এই ধারাতে লেখা আছে। তারপর হচ্ছে করযোগ্য আমদানির ক্ষেত্রে এদের মূসক আদায়ের পদ্ধতি। এখানে যদি ধরেন আমার যে করযোগ্য আমদানির ক্ষেত্রে, ধরেন আমরা ভিন্ন ভিন্ন পণ্য আমরা আমদানি করে থাকি, এবং এগুলোর মধ্যে যে করযোগ্য হয়ে থাকে যে সকল পণ্যের ক্ষেত্রে, সেটার কিভাবে আদায় করবো সেটা হচ্ছে বিষয়। আ আমদানিকালে আগাম কর পরিশোধের ও সমন্বয়। আমরা জানি আগাম কর মানে এটি মানে অ্যাডভান্স ট্যাক্সটাকে ধরা হয়ে থাকে, এবং এটা পরিশোধ কিভাবে করতে হয় এবং এটা কিভাবে করে আমরা 9.1-এর মাধ্যমে অ্যাডজাস্ট করতে পারি, সেটাই এখানে দেখা হয়। করযোগ্য সরবরাহকালে মূল্য নির্ধারণ, যখন আমাদের করযোগ্য সরবরাহের আমরা করে থাকি, যদি ধরেন আমরা একটা সেলসে করলাম, এবং এটাকে কিভাবে করে আমরা ট্রিট করবো সেটা এখানে অন্তত আমাদের আলোচনা করা হয়ে থাকে। ধারা 33-এ হচ্ছে করযোগ্য সরবরাহের উপর মূসক প্রদানের কাল, অর্থাৎ কোন সময় মূসক আমার প্রদান করতে হবে না করতে হবে, সেটা হচ্ছে এখানে কিস্তিতে পণ্য বিক্রয়, যদি আমরা কোনো পণ্য কিস্তিতে পণ্য বিক্রি করে দিই, এবং সেটার উপর আবার মূসক কিভাবে দিব, সেটা হচ্ছে আমাদের ধারা 41-এ বলা হয়ে থাকে। ধারা 45-এ হচ্ছে সরবরাহের উপরে মোট কর নির্ধারণ ও পরিশোধ পদ্ধতি। ধর মোট আমার যে প্রদেয় করটা হয়ে থাকবে, মানে আমার 9.1 করার পর, এবং সেটাকে কিভাবে করে আমি গভর্নমেন্টের ট্রেজারিতে আমি জমা করবো, সেটা এখানে দেওয়া হয়ে থাকে। উপকরণের কর রেয়াত,
এটা হচ্ছে ধারা 46, এটা খুবই একটা ইম্পর্টেন্ট ইয়া আমাদের এই উপকার কর রেয়াতে আমরা যে রিবেটটা পাই সেটা তো এখানে অন্তত আলোচনা করা হয়ে থাকে। সাধারণত এটার জন্য আমাদের একটা করে একটা সব আমরা ক্লাস নেব 4.3, তখন আশা করি এটা আর একটু ভালোভাবে বুঝবেন। আংশিক কর রেয়াত, এই আংশিক কর রেয়াতেই উপকর উপকর কর রেয়াতে কর রেয়াতেরই একটা পার্ট বলা যায়, কিন্তু এখানে আমরা সম্পূর্ণ পণ্যের উপর পাই না, কিছু একটা অংশ বিশেষে পাই, এবং এই অংশ বিশেষটা কিভাবে পেয়ে থাকি এটাও ইনশাল্লাহ আলাদা আমরা পার্ট বাই পার্ট কোনো একটা ক্লাসের আদতে আমরা দেখাবো। যেমন সমন্বয়, আমাদের ধরেন ভিন্ন ভিন্ন ধরেন ভিডিএস কাটা হয়, এটি কাটা হয়, এবং ওটারও ধরেন অ্যাডজাস্টমেন্ট করা হয়ে থাকে, সেগুলো তো ধারা 48-এ বলা হয়ে থাকে। আর ধারা 49 হচ্ছে উৎসকর কর্তরকারী সত্তা ও উৎসকর কর্তরযোগ্য, অর্থাৎ আমাদের যে উৎসকর কর্তরকারী ধরেন বিডিএস সিরিজ কেটে রাখে, সেটা অন্তত এখানে করে। আর পরেরটা হচ্ছে তার বিপরীতে বলা চলে, ধর, এটা হচ্ছে হচ্ছে সেলসের ক্ষেত্রে উৎস কর্তনের পর সেলস কর্তৃক হস্তান্তরকারী সমন্বয়। আবার ধর কেউ বিডিএসটা কেটে রাখে, তার সাথে তো আবার অন্তত একটা আবার সম্পর্ক থাকতে হবে, আর এটাই এখানে আলোচনা করা হয়। কর চালানপত্র, কর চালানপত্র হচ্ছে হচ্ছে 6.36 অনেক কিছু আছে, এইগুলো সাধারণত ধারা 51-তে আছে। আর ক্রেডিট নোট ডেবিট নোট হচ্ছে আমাদের ক্রয় ফেরত বিক্রি ফেরতের ক্ষেত্রে অন্তত হয়ে থাকে এগুলা বিষয়। এবং অনেক সময় সংশোধনীর ক্ষেত্রে আমাদের ক্রেডিট ডেবিট হয়ে থাকে। আচ্ছা, উৎস করকর্তনের সনদপত্র, আমাদের যে অনেক সময় আমাদের যে উৎস করকর্ত কেটে রাখে বা আমরা কেটে রাখি, সেটাতে আমাদের একটা সার্টিফিকেট থাকতে হবে। এটা এই বিডিএসটা কাটার জন্য যেই ধরনের আমরা সার্টিফিকেট দিয়ে থাকি, সেটা হচ্ছে উৎস করকর্তন পত্র। সম্পূর্ণ শুল্ক এসডি আরোপ, অর্থাৎ আমাদের বিশেষিত কিছু পণ্য থাকে এইগুলোর উপর আমাদের এসডি দিয়ে থাকে, অর্থাৎ সাপ্লিমেন্টারি ডিউটি দিয়ে থাকে। আর এটাকেই অন্তত এখানে আলোচনা করা। টার্ন ওভার কর আর আদায়, টার্ন ওভারের যে আমাদের যে সবগুলো আমাদের তো এল লিস্টেড হবে না হবে না, এবং যেটা আমাদের ধরেন এল লিস্টেড হয় 4% ট্যাক্স অনুযায়ী, সেগুলো কিভাবে কি করা হয়ে থাকে সেখানে এই দ্বারাতে আলোচনা করা হয়। দা- দালিলিকরণ পেশ, আহ, এটা হচ্ছে আমার যে আমি যে রিটার্নগুলো দাখিল করবো কোন সময় কি করতে হবে, কখন কিভাবে করতে হবে, এটা হচ্ছে এখানকার বিষয় হচ্ছে। তারপরে যে বিলম্ব দাখিল করার পেশ, এখানে হচ্ছে আমি যদি কোনো সময় ডিলে করে থাকি কোনো রিটার্ন জমা দিতে, তখন হয়তো আমাদের এটা দরকার পড়ে। তারপর আবার পরেরটা হচ্ছে আমাদের সংশোধন, অর্থাৎ এটা বোঝা যাচ্ছে যদি রিটার্নে কোনো সংশোধন করতে হয়, সেটা হচ্ছে যে ধারা 66-তে দেখা হয়। তারপর ধারা 67 হচ্ছে পূর্ণ অতিরিক্ত ও বিকল্প দালিল করার ইয়েতে, এটা হচ্ছে আমাদের যদি এখানে আমরা কথাতেই বুঝে যাচ্ছি, এখানে আমাদের যদি কোনো বিকল্প কোনো বা অতিরিক্ত কোনো কিছু যদি আমাদের করতে হয়, তাহলে আমাদের এখানে করতে হবে। ঋণাত্মক অর্থ ফেরতের দাবি ও ফেরত প্রদান, আমাদের যদি কোনো ধরেন আমরা টাকা পাবো এই ধরনের কোনো কিছু যদি আমাদের রাইট পরে হওয়ার পরে যে পেয়ে থাকি, তারপর সেটা কীভাবে রিটার্ন পাবো সেটা এখানে এখানে আলোচনা করা হয়। তারপর একটা হচ্ছে অর্থাৎ যেটা ব্যক্তিকে ফেরত প্রদান, যদি আমরা ফেরত পেয়ে ফেরত পেয়ে থাকি পরবর্তী মেয়াদে, সেটা অন্তত আমরা এটা করি। কিন্তু আমরা সাধারণত এরকম ইয়ে থাকলে আমাদের যদি অ্যাডভান্স থাকে, সাধারণত আমরা রিটার্নের সাথে পরের মাসে সাধারণত আমরা অ্যাডজাস্ট করার ইয়েটা করে থাকি বেশিরভাগ সময়। প্র্যাকটিক্যাল কথা বললাম আর কি। আচ্ছা, তারপর হচ্ছে আবার ধারা 70, আমার কর নির্ধারণ, আবার কর কর্তৃপক্ষ অনুযায়ী যে করটা নির্ধারণ হয়ে থাকে, সেটা আমি কিভাবে আমি ডিসাইড করবো, এটা হচ্ছে ধারা 70-এর বিষয়। আচ্ছা, পরেরটা হচ্ছে মূসক কর্তৃপক্ষ ও তাদের কার্যাবলী, এখানে মূসকের কিন্তু আমাদের অনেক ধরনের অনেক ধরনের কিন্তু লোক আছে যারা বিশেষ করে মূসক নির্ধারণ থেকে শুরু করে বিডি এবং রাইট বডি ইয়ারে অডিট থেকে শুরু করে অনেক ধরনের কাজ করা হয়, এবং এই সকল কর্তৃপক্ষ কখন তাদের কি ধরনের কার্যাবলী হয়ে থাকে সেটাই এখানে আলোচনা করা হয়। তারপর হচ্ছে পরেরটা হচ্ছে আমাদের যদি কোনো অনিয়ম বা কোনো অসুবিধা হয় বা কোনো কিছু করে থাকে, সেটার উপর আমাদের যে জরিমানা বা শাস্তির বিধান আছে, সেটাই ধারা 85-তে আলোচনা করা হয়। ধারা 95 হচ্ছে বকেয়া কর আদায়, আমাদের যদি ধরেন প্রিভিয়াস করে ধর বকেয়া কর আদায়ের আমাদের নোটিশ আসলো বা পাবে, এইটা হচ্ছে এখানে আলোচনা করা হয়ে থাকে। এই কিন্তু সাধারণত 9.1-এ যদি আপনি দাখিল করতে যদি বকেয়া করার সময় দেখা পড়ে, অনেক সময় তারা বেশিরভাগ তারা বাড়ি ওই রিটার্নটাই জমা দিতে চায় না। ওকে, তো তাদের করটা আদায় করে তারপর তারা রিটার্নটা জমা দিয়ে থাকে, কিন্তু তারপর ভিন্ন ভিন্ন জরিমানা টরিমানার পরে কিন্তু আমাদের বকেয়া করটা পড়ে যায় অসাধু উপায়ের কারণে। যাই হোক, পরেরটা হচ্ছে যে কমিশনের দিকে আপিল, আমাদের যদি কোনো যদি ধর সমস্যা থাকলে আদা করে কীভাবে আমরা আপিল করবো কমিশনের কাছে, সেটা হচ্ছে এখানে বিষয়। অ্যাপিল ট্রাইব্যুনালের আপিল, এটাও সেই একই বিষয়।
অ্যাপিল ও ট্রাইব্যুনালের কাছে আপিল, তারপরটা হচ্ছে হাইকোর্ট বিভাগে আপিল। এটাও এটা হচ্ছে আপিলের বিষয়। আমার যদি আমি কোনো সন্তুষ্ট না হতে পারে ওই বিষয় থেকে, তাহলে আমি হাইকোর্টে ইয়ে করি। তারপর বিকল্প উপায় বিরোধ নিষ্পত্তি। এই এডিআরের সিস্টেমটা হচ্ছে আমার হচ্ছে হচ্ছে যে অনেক সময় আমাদের ভিডিও ভিডিও কর্মক্ষেত্রে গোপনীয়তা রক্ষা করার জন্য এই যে সরি এইগুলো বিকল্প পদ্ধতি অবলম্বন করে এবং অভিজ্ঞ সম্পূর্ণ মাধ্যমের মাধ্যমে যার দ্বারা অথরাইজড আছে তার মাধ্যমে আমাদের বিকল্প উপায়ে বিরোধ নিষ্পত্তিটা করতে হয়। অব্যয়তি অব্যয়তি হচ্ছে আমাদের ধরেন যেগুলো ক্ষেত্রে আমরা এক্সাম ডেট পাবো, সেটা হচ্ছে অব্যয়তি মূসক পরামর্শক নিয়োগ। এটা হচ্ছে ধরেন ব্যাড কনসেন্টে যারা হয়ে থাকে তাদের যে অনুমোদনটা করা হবে সেটা হচ্ছে যে মূসক কনসেন্ট। 135 বিধি প্রণয়নের ক্ষমতা, এটা হচ্ছে আইন বাস্তবায়ন প্রণয়নের ক্ষমতাটাকে এখানে বুঝিয়ে থাকে। আর এটাই ছিল স্যারের ইম্পর্টেন্ট ধারাগুলোকে, আর সেটাকে একটু বিশদভাবে আলোচনা করলাম আপনাদের সামনে। জানি না ভালো লাগছে কি না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।